2014 নভেম্বর আবারও এমন একটা ঘটনা হলো যা 2 বছর আগে ঘটা দিল্লি গ্যাংরেপের ভয়ঙ্কর স্মৃতিকে ফের নাড়িয়ে দিয়ে গেল। এখনো সেই কেস নিয়ে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে তা শান্ত হয়নি। কিন্তু দিল্লির পাশেই হরিয়ানার গ্রামে ঘটা একটি অপরাধ অমানবিকতার সব সীমা পার করে দিল, আর যা আরও একবার আমাদের সমাজের অমানবিকতার দিকগুলো প্রকাশ্যে নিয়ে এলো। কি হবে এসব রিপোর্ট লিখে? তুমি জানো না যে ও একটা পাগলি? চলো। সাহেব সাহেব রিপোর্ট লেখাতে এসেছি। আমার বোন কাল দুপুর থেকে আর বাড়ি ফিরে আসেনি সাহেব। আশপাশটা দেখে নিন, কারোর বাড়িতে গেছে হয়তো। স্যার এই কথা আমি কতক্ষণ ধরে বোঝাচ্ছি, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। আমিও স্বামী স্যার, আমি ঠিকাদারের কাজ করি, সারাদিন বাড়ির বাইরেই থাকি, সন্ধ্যেবেলা বাড়ি ফিরে জানতে পারি বেবি বাড়িতে নেই। তখন থেকে বোঝাচ্ছি, সারা রাত ব্যস্ত করে ছেড়েছে। থানায় চলো, থানায় চলো। সব জায়গায় তো খুঁজে দেখেছি সাহেব, রিপোর্ট তো করতেই হবে বলুন তো। আমি সারা রাত বাড়ি বাড়ি খুঁজে দেখেছি আমার বোনকে, কোথাও পাইনি আমি। বেবি বেবি কোথায় গেছে? বেবি বেবি মাসি খুঁজে পেলি? না, ওইদিকে দেখ। হ্যাঁ বেবি বেবি মাসি। ঠিক আছে, আর একটু ভালো করে খুঁজুন। রিপোর্টটা 24 ঘন্টা পরেই লেখা হয়। কোথায় খুঁজবো সাহেব? সারা রাত বাড়ি বাড়ি গিয়ে খুঁজেছি, একদম ছোট বাচ্চাদের মতো আমার বোন, কোথাও পাইনি। কি হয়েছে কেন? স্যার এই মেয়েটার বোন হারিয়ে গেছে। আপনার বোনের বয়স কত? সাহেব 15 বছর, কাল দুপুর থেকে আর বাড়ি ফেরেনি। স্যার হতে পারে কারো সঙ্গে পালিয়ে গেছে, বয়সটাই এমন। এরকম নয় আমার বোন সাহেব, ওর শরীরের বয়স 15 বছর, কিন্তু ওর মাথাটা বয়স অনুযায়ী পরিণত নয়। রাজু রাজু চিরুনিটা পড়ে গেছে, একটু তুলে দে না বাবু। তুমি বেবি মাসিকে বলো না, ওইদিকেই তো পড়েছে, দেখছো না আমি লিখছি এখন। বয়সে ছোট, কিন্তু কাজ করতে বললেই বড় বড় কথা শোনায় আমায়। আচ্ছা তুই ছাড়, আমি দেখছি। তুই কোথায় যাচ্ছিস? এখানে দাঁড়া দাঁড়া, চল বস। একটু ছেড়ে দি যদি এই মেয়েটাকে, কোথা থেকে কোথায় চলে যায়। বেবি মাসি কি আঁকছো তুমি? আরে দেখাও না, দেখাও। দাঁড়াও, আমি এটাকে সুন্দর করে করে দিই। সুন্দর করে। আরে আরে মাসিকে বিরক্ত করছিস? একটা মারবো না কানের গোড়ায়। চুপ করে বস তুই। এই তুই বস, চলো সবাই খাবার খাও। চল এবার খাবারটা খেয়ে নাও, ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে কিন্তু, ঠিক আছে? ও
ওষুধটা তো আনতে ভুলেই গেলাম। আচ্ছা তুই খাবারটা খা, আমি ওষুধটা নিয়ে আসছি। ঝগড়া করবি না দুজন একদম। কে নেবে কাগজের ঘূর্ণি বেলুন? কে নেবে এই লাল নীল রঙের ঘূর্ণি? কে নেবে কাগজের ঘূর্ণি বেলুন? কে নেবে? হ্যাঁ রাজু, বেবি মাসি কোথায় গেছে? একটু আগে তো এখানেই ছিল। আমি জানি না, আমি তো খাচ্ছি। হে ভগবান, আবার পালিয়ে গেছে। এই মেয়েটা না এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারে না, পাগল করে দেবে আমাকে। সাহেব, আমি ভেবেছিলাম হয়তো কাছে পিঠেই গেছে, চলে আসবে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়াতে পারে না কোথাও। তারপর সন্ধে হয়ে গেল, কিন্তু তাও এলো না। আমি ওকে খুঁজতে বেরোলাম সাহেব, আমি ওকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না ওকে। এমনিতে তো রিপোর্ট 24 ঘন্টা পরে লেখা হয়, কিন্তু এনার বোন মানসিকভাবে অসুস্থ। এনার রিপোর্ট লিখে নাও, তারপর তদন্ত শুরু করো। স্যার, নাম? বিনীতা। কিন্তু বিনীতা নামে তো ওকে কেউ চেনে না। বেবি বলে ডাকলেও তখনই উত্তর দেয়। এই নামটাই ও চেনে সাহেব। সঙ্গে কোনো ফটো এনেছেন? হ্যাঁ স্যার। যখন ও শেষবার বাড়ি থেকে বেরিয়েছিল তখন কোন রঙের জামা পরেছিল? সাহেব, ও চুড়িদার পরেছিল, আর সাথে সাদা ওড়না আর গোলাপি রঙের সোয়েটার ছিল, আর নীল রঙের কামিজ পরেছিল সাহেব। সব অপরাধী সবার আগে প্রমাণ মেটাতে চায়, কিন্তু সে এটা ভুলে যায় যে ছাইয়ের মধ্যে থেকেও প্রমাণ খুঁজে পাওয়া যায়। বোবা লাশও এটা বলতে পারে যে তার সঙ্গে কি ঘটেছিল। বিনীতা ওরফে বেবির নিখোঁজ হওয়ার পর 3 দিন কেটে গিয়েছে, আর স্থানীয় পুলিশ এই কেসটা গুরুত্বের সঙ্গেই হ্যান্ডেল করছিল। কিন্তু চতুর্থ দিন যেটা সামনে এলো সেটা সবার মাথা ঘুরিয়ে দিল। স্যার, স্যার কুকুরগুলো লাশটাকে খাচ্ছিল, আমি ঢিল মেরে তাড়িয়েছি স্যার, তারপর আপনাদের ফোন করেছি। দেখি সরে যান, সরে যান, দেখি সরে যাও, সরে যাও। স্যার, দেখে তো মনে হচ্ছে লাশটা কোনো একটা মেয়ের। বডিতে কোনো কাপড়ও নেই, আর কোমরের উপরের পুরোটা অংশ একেবারে বিগড়ে গেছে। লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। আর আশেপাশের সমস্ত থানাতে জিজ্ঞাসাবাদ করো যে কোনো মেয়ের মিসিং হওয়ার রিপোর্ট কেউ লিখিয়েছে কিনা। ইয়েস স্যার। 2 দিন আগে আমাদের থানায় যে মহিলা এসেছিলেন, ইয়েস স্যার। ওনারও বোন নিখোঁজ হয়ে গিয়েছিল। ওই মহিলাকেও পোস্টমর্টমের পরে জিজ্ঞাসাবাদ করো। একবার থানায় একটু জিজ্ঞেস করে দেখো না। কি জিজ্ঞেস করব? রিপোর্ট তো লিখিয়ে দিয়েছি তোমার কথায় বেবির। মা, বেবি মাসি কবে আসবে? দেখলে, এতটুকু একটা বাচ্চাও চিন্তা করছে, তোমার শুধু কোনো চিন্তা নেই। আমি তোমাকে বোঝাচ্ছি, শোনো, ঝামেলা মাথায় নিও না। আর তুমি সেটা বুঝতে চাও না। পাগলি ছিল তোমার বোন, চলে গেছে হয়তো কোথাও। আমি এখন সমস্ত কাজকর্ম ছেড়ে ওর পেছনে ঘুরতে বেরোবো নাকি? বোন নয়, আমার মেয়েও। ওকে ছাড়া তো খাবারের একটা দানাও আমার গলা দিয়ে নামবে না। সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন কোনো খারাপ খবর না আসে।
মেয়েটার মুখটাকে একেবারে ভালো করে থেতলে দেওয়া হয়েছে। বডির অবস্থা খুবই খারাপ। দিস ইজ এ কেস অফ গ্যাং রেপ। ইন্টারনাল ইনজুরিও খুবই বেশি। এই যে মাটির কলসির টুকরো, এই যে এটা বিড়ির টুকরো, এই যে ইউজড কন্ডম, আর এই যে ভাঙা কাঠের টুকরো, এই সব কিছু মেয়েটির প্রাইভেট পার্টে পাওয়া গেছে। বিগত 21 বছর ধরে পোস্টমর্টম করছি, কিন্তু বডির এই অবস্থা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। জানি না মানুষ এটা কিভাবে করতে পারে। এত বর্বরতা, এত নৃশংসতা কোথা থেকে আসে? কোন মাটি দিয়ে তৈরি হয় এইসব মানুষ যারা এত নিচে নামতে পারে? দিল্লি গ্যাংরেপের পর আইনে বদল আনার দাবি উঠেছিল, শাস্তি কঠোর থেকে কঠোর হোক এমন দাবি উঠেছিল। কিন্তু শুধু আইন কঠোর হলেই কি এমন অপরাধ আটকানো যাবে? মেয়েটির বয়স কত ছিল? এই মোটামুটি 14-15 বছর। মেয়েটির শরীর একটু ভারী ছিল। মৃত্যু কতক্ষণ আগে হয়েছে বলে মনে হয়? প্রায় 72 ঘন্টা আগে, 2 তারিখ ভোর 4টে থেকে 5টার মধ্যে। মৃত্যু কুকুরের কামড়ে হয়নি, বরং মানুষের অত্যাচারের কারণেই হয়েছে। ডাক্তারবাবু, আপনি এটা বলতে পারবেন যে কতজন মিলে রেপ করেছিল? ঠিকঠাক বলা তো খুবই মুশকিল, কিন্তু বডিতে পাওয়া চিহ্নগুলো এই কথাই বলছে যে এটা গ্যাং রেপ। স্যার, এই ঘটনায় তো কমপক্ষে 2 জন আছেই, কেননা মেয়েটার শরীরটা বেশ ভারী, আর এত ভারী শরীরকে একটা দেওয়ালের পেছনে ফেলে দেওয়া একজন কিছুতেই করতে পারে না। এরা যাই হোক না কেন মানুষ হতে পারে না, আর এদেরকে জানোয়ার বললে সেটা জানোয়ারদের অপমান করা হবে। এই প্রতিদিন এতক্ষণ ধরে হেঁটে হেঁটে ফিরতে হয়, আর ভালো লাগে? সত্যি বলেছিস। আচ্ছা, আরে রাকেশ ভাই, এরা কচি কচি মেয়ে, তোমাকে দেখবে না এরা। জানিস এটা? হ্যাঁ, আগে থেকে তো জানতাম। আমাকে তো বলিসনি আগে। আরে তোর সাথে সেটা নিয়ে কথা হয়নি, সেই জন্য আমি বলি। হ্যাঁ, চল চল। উমা, তাই নাকি? জানতাম না। আরে দের করার টাইম। আরে না না, এই চল চল। শালা মেকানিকটা। হ্যাঁ বল মেকানিক। হ্যাঁ, কোথায় আছিস রে তুই? এলি না আজকে? দিল্লি যাচ্ছি এখন জিনিস কিনতে। কি হয়েছে, কাজ ক্লিয়ার করে দিয়েছিস নাকি? আরে একদম ক্লিয়ার করে দিয়েছি, টেনশন নিস না, সব পুড়িয়ে দিয়েছি। স্যার, কুকুরটা চিৎকার করছে স্যার, তার মানে এটাই সেই জায়গা। এই দেখো ফুটপ্রিন্টস, আলাদা আলাদা পায়ের। আমি শিওর গ্যাংরেপ এখানেই হয়েছে। তল্লাশি করো। স্যার, স্যার এই দেখুন মাটির কলসির টুকরো। এটা মাটির কলসির টুকরো? স্যার, একটা পোড়া বিড়ি পেয়েছি।
এটা বিড়ির টুকরো। স্যার, স্যার এই জ্যাকেটটা দেখুন, এই গ্লাভসটাও এই জ্যাকেট থেকেই পাওয়া গেছে। তার মানে বদমাশগুলোর মধ্যে একজন সাফাই কর্মীও ছিল। ওরা মেয়েটাকে এখানে নিয়ে এসেছিল, আর গ্যাং রেপটা এখানেই হয়েছে। আর তারপর পাথর দিয়ে মাথাটা থেতলে ওর মুখটাই নষ্ট করে দিয়েছে, যাতে ওকে কেউ চিনতে না পারে। আর তারপর ওর লাশকে ওই পাঁচিলের ওই পারে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। ওরা এটা ভেবেছিল যে শিয়াল কুকুরে ওর লাশটাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আর ওদের এই অপরাধ কেউ কোনোদিন ধরতে পারবে না। স্যার, স্যার এই দেখুন। এই সোয়েটারটা ওই মেয়েটারই হতে পারে যার রেপ হয়েছে। ভগবান, কি করছিস রে তুই? পুরো হুলের মধ্যে মাটি লাগিয়ে দিয়েছে একেবারে। বুদ্ধি নেই নাকি? এখন আর ছোট বাচ্চা নস তুই, 15 বছর বয়স হয়ে গেছে। সুমনা, তুই কেন মিথ্যে আশা নিয়ে পড়ে আছিস? ওর 7 বছর বয়স হয়ে গেলেও ও বাচ্চাই থাকবে, বরং তোরই বয়স পেরিয়ে যাবে ওকে সামলাতে সামলাতে। তাতে কি হয়েছে? ও বাচ্চা তো কি হয়েছে? এটা শোনোনি কাকিমা, বাচ্চাদের মধ্যে ভগবান থাকেন, আর এই ভগবান সব সময় আমার সঙ্গে থাকবে। কি তাই তো? আরে হাবিলদার সাহেব, কিছু জানতে পারলেন? বেবির নিরুদ্দেশ হওয়া আর একটি মেয়ের লাশ ওই অবস্থায় পাওয়া যাওয়া, এই দুটো সূত্র জোড়া এখনো বাকি রয়েছে। ধরের উপরের অংশ কুকুর খুবলে খেয়েছিল, তাই পরিচয় জানতে সমস্যা হচ্ছিল, আর অপরাধীও সেটাই চাইছিল। কিন্তু ওরা ভুলে যাচ্ছিল যে অপরাধী যতই চেষ্টা করুক, কিন্তু অপরাধ তার চিহ্ন ঠিক রেখেই যায়। স্যার, এই সোয়েটারটা আপনার বোনের? আরে দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে যা। কি করছিস তুই? গরমকালে কেউ সোয়েটার পরে পাগলি? গরম করবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা বেবি সোয়েটার নয়, এটা বেবি সোয়েটার হতে পারে না। বেবি, আমার সুমনা, এই সুমনা। বেবি, স্যার, এটা বেবির সোয়েটার। স্যার, ফরেন্সিক রিপোর্টে এটা কনফার্ম করেছে যে এই লাশটা বেবিরই। ওর ডিএনএ ওর দিদির সঙ্গে ম্যাচ করেছে, আর কুঁড়ে ঘরে পাওয়া প্রমাণগুলো আর পোস্টমর্টমের স্যাম্পেলগুলো পরস্পর ম্যাচ করছে। মেয়েটার পরিবারকে তুমি খবর দাও, আর বডিটা ওদের পাঠানোর ব্যবস্থা করো। স্যার, আরেকটা কথা, ফুটপ্রিন্ট বলছে এই ঘটনায় 2 জন বা 3 জন নয়, এর থেকে বেশি লোক ছিল, কিন্তু কতজন ছিল সেটা জানা যাচ্ছে না। ওর দিদি কি বলেছিল? কবে থেকে ওকে পাওয়া যাচ্ছে না? স্যার, 1 তারিখে। মেয়েটাকে 1 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে মৃত্যু 2 তারিখ সকালে হয়েছে। লাশ আমরা পেয়েছি 72 ঘন্টা পরে। ইয়েস স্যার। মানে 4 নভেম্বরে। 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ওই এরিয়াতে যে সমস্ত মোবাইল অ্যাক্টিভেট ছিল তাদের সবার কল রেকর্ড চেক করো। ইয়েস স্যার। আমার অনুমান ওদের মধ্যে একজন সাফাই কর্মচারী হবে। আমাদের প্রত্যেকটা অনুমানকে পরীক্ষা করতে হবে। আশেপাশের গ্রামে যে কজন সাফাই কর্মী রয়েছে, স্কুলে, হাসপাতালে, যে কোনো জায়গায়, তাদের প্রত্যেকের নামের লিস্ট বের করো আর সবাইকে জিজ্ঞাসাবাদ করো।
আসামিদের মধ্যে একজনের বিড়ি খাওয়ার অভ্যেস আছে, আর তার অভ্যেস হলো ওই লোকটা বিড়ি খেয়ে অর্ধেকটা ফেলে দেয়। ব্যাপারটা খুব সাধারণ হলেও কিন্তু আমাদের এটাও এড়িয়ে গেলে চলবে না। স্যার, নিজেকে খুব চালাক মনে করে ও। ওকে তো বিড়ি বানিয়ে আমরা ধরাবো। আরে দিদি কি বানাচ্ছ? আরে কি করিসটা কি তুই? দাঁড়া দাঁড়া, দেখতে দে আমাকে, দেখা হাতটা। এক মিনিট স্থির হয়ে দাঁড়াতে পারিস না তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট দাঁড়া। এর মধ্যে হাতটা ঢোবা, হাতটা ঢোবা। কতবার বলেছি আগুনের থেকে দূরে থাকবি, গরম কড়াই হাত দিয়ে ফেলেছিস। এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে আরে দাঁড়াও, কি করছিস? ওকে নিয়ে যাও না, ও আগুনে খুব ভয় পায়। আরে ওকে নিয়ে যাও না, আরে ও ভয় করে। সুমনা চুপ, মেয়েটা তো চলেই গেছে সুমনা, এখন ওকে আগুনে পোড়ালেও কোনো ক্ষতি হবে না। কি জানে কি করে মারলো শয়তানগুলো, ভগবান ওদের নরকেও স্থান দেবে না রে। আরে ভূতের দল, বাইরে বিরাট গন্ডগোল হচ্ছে আর তোমরা এখানে নাচানাচি করছো। কিরে, তুই না বলেছিলি সমস্ত কাপড় জ্বালিয়ে দিয়েছি? তাহলে ওই কাপড় ওরা কিভাবে চিনলো? আরে পেপার পড়িস না পড়িস না? আরে মামা, তোর কি সবসময় ফেটে থাকে? আচ্ছা একটা কথা বল, আমরা তো এখানে বসে আছি, আমরা কি করে জানবো পেপারে কি আছে? এটা নাচা গানার সময় নয়। পুলিশ স্পষ্ট বুঝতে পেরে গেছে যে এই কাজে একজন সাফাই কর্মচারীও শামিল আছে। আমি কতবার বলেছিলাম যে সবকিছু ভালো করে পরিষ্কার করে দিস, কিন্তু কে কার কথা শোনে? আরে ভিতর ডিম, তুই কেন ভয় পাচ্ছিস ভাই? তুই তো টেম্পো চালাস তাই না? তুই তো আর সাফাই কর্মী নোস। আরে দেখো তো ভাই, সাহেব ভিতর ডিমের কি অবস্থা হয়েছে। ভিতর ডিম, ভিতর ডিম। আর থাম না, এদিকে আয় মামা, বস। আর এদিকে বস, বস না। একটা কথা বল, পুরো জেলাতে কতগুলো সাফাই কর্মচারী আছে? হ্যাঁ, আর পুলিশ এসে কার কার ড্রেস চেক করে বেড়াবে? এসেই না পুরো মটকাটা গরম করে দিলি। এনে টেনে দে। স্যার, ঘটনাস্থলের আশেপাশে যেসব সাফাই কর্মীরা ওই হাইওয়ে দিয়েই যাতায়াত করত। স্যার, সাফাই কর্মচারীদের পুরো ডিটেল, যারা রোজের কাজকর্ম করত তাদের কিছু নাম এখানে পাওয়া যায়নি। স্যার, এই হলো 1 থেকে 4 তারিখ পর্যন্ত ফোন কল ডিটেলস। এই 4 দিনে ওই হাইওয়ের কাছে 1.5 লক্ষ কল অ্যাক্টিভ ছিল। আর এই 1.5 লক্ষ লোকের মধ্যে থেকে আসামিকে ধরা মানে খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। 1.5 লাখ আর কি, 1.5 কোটি ফোন নাম্বারের মধ্যে থেকে ওদেরকে খুঁজে বের করতে হবে। কতদিন ওরা লুকোবে? বেবির চিতা হয়তো ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ আর মানুষের মনে জ্বলতে থাকার রাগের আগুন এত সহজে ঠান্ডা হওয়ার ছিল না। পুলিশের আন্দাজ একেবারে সঠিক ছিল যে এই ঘটনায় 3 জনের থেকেও বেশি লোক যুক্ত ছিল। ইন্সপেক্টর রঘুনাথ আর ওনার টিম ঠিক করে নিয়েছিল যে এই কেস যতই জটিল আর মুশকিল হোক না কেন, তারা অপরাধীদের জেলে পাঠিয়েই ছাড়বেন। এটাই সেই জায়গা যেখানে আমি ওকে শেষবারের মতো দেখেছিলাম। একদম বাচ্চাদের মতো নিষ্পাপ সরল ছিল বোনটা। কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতো না, শুধু আমাদের সাথেই থাকতো। এমন তো কেউ ছিল যার সঙ্গে ও দেখা করতো, যার সঙ্গে কথা বলতো? কেউ তো নিশ্চয়ই হবে। না সাহেব, এটা তো হতে পারে এখানে কেউ ওর সঙ্গে দেখা করতে এসেছিল, বা হয়তো ও দেখা করতে গিয়েছিল। মা, ওই দিন ওই বেলুনওয়ালা এসেছিল। বেলুনওয়ালা? কোন বেলুনওয়ালা? ওই যে সামনে। দাঁড় করাও ওর কাছে। এই দাঁড়াও। একে চেনো? একে চিনি না স্যার, কিন্তু দেখেছি ওই কোন দিকের বাড়িটায় থাকে, ওই দিকটায়। যেদিন ও নিখোঁজ হয়েছিল, মানে 1 তারিখে, সেদিন ওকে তুমি দেখেছিলে? তারিখ আমার কিছু মনে নেই। হ্যাঁ, কিছুদিন আগে দেখেছিলাম।
কি হয়েছে? বেলুন চাই? ঘূর্ণি? টাকা এনেছো? যাও টাকা নিয়ে এসো, যাও যাও গিয়ে টাকা নিয়ে এসো। আবার আসছো? এরপরে যখন আসবে না তখন টাকাটা দিয়ে দিও, ঠিক আছে? আমি না মেয়েটাকে চলে যেতে দেখেছিলাম। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আচ্ছা স্যার, নমস্কার। ওর উপর নজর রেখো। স্যার, এখান থেকে হাইওয়ে বাইপাসে যাওয়ার দুটো রাস্তা। ইয়েস স্যার, একটা এই রাস্তা আর একটা ওই পাকা রাস্তা। এই দুটো রাস্তাতে জিজ্ঞাসাবাদ শুরু করো, প্রত্যেকটা ধাবা দোকানে। আমাদের প্রত্যেকটা খোঁজরকে কাজে লাগাও। আর এখানে আশেপাশে যতগুলো পুলিশ স্টেশন রয়েছে তাদের কাছ থেকে প্রত্যেকটা হিস্ট্রি শিটার রেকর্ড চেক করো। ওকে স্যার। আর হ্যাঁ, এখানে যে কটা সিসিটিভি দেখতে পাবে সেখান থেকে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের রেকর্ড চেক করো। ওরা কবরে লুকিয়ে থাকলে ওদের খুঁজে বের করবো। স্যার। কিছু বললো এরা? না স্যার, কিন্তু মনে হচ্ছে বেবি এখান দিয়ে গিয়েছিল। কিন্তু এখানে তো কেউ ওকে দেখেনি। ওই দেখো সিসিটিভি, ফার্স্ট এবং সেকেন্ড নভেম্বরের ফুটেজ ওখান থেকে বের করো। আমার বোন ওটা, বেবি বেবি। স্যার, এই ফুটেজটা 1 নভেম্বর রাত 10:15 আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটার মৃত্যু 2 তারিখ ভোর 4টে থেকে 5টার মধ্যে হয়েছিল। স্যার, এখান থেকে 7 কিলোমিটার দূরে একটু পাশের দিকে ক্রাইম স্পট। খুব ভালো করে তদন্ত করো। এইখানে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই হাইওয়েতে ওই সময় যে সমস্ত মোবাইল অ্যাক্টিভেট ছিল তাদের কল লিস্ট বের করো। আর এখানে আশেপাশে যেন কোন গ্রাম পড়ে? স্যার, জালালপুর। এখান থেকে 3 কিলোমিটার। আর ওই অ্যাক্টিভেটেড নাম্বারের লিস্টের মধ্যে জালালপুরের কতগুলো সেটা আমাকে বলো। হতে পারে ওই গ্রামের কেউ এই ক্যামেরার সামনে দিয়ে গেছে, ক্রাইমের আগে বা ক্রাইমের পরে। বেবি এই ক্যামেরার সামনে দিয়ে গেছে, তো বেবি যাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরের ফুটেজ যদি আমরা চেক করি তো হতে পারে জ্যাকেটওয়ালা লোকটাকে আমরা দেখতে পারবো। আমাকে এই ফুটেজটা আবার চেক করতে হবে। ফরওয়ার্ড করো, ফরওয়ার্ড করো। স্টপ 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 স্টপ, আর একটু পিছিয়ে দাও। পজ পজ, এখানটা পজ করো। এবার এটাকে জুম করো। এই লোকটা একদম ওই রকমই সাফাই কর্মচারীর মতো পোশাক পরে রয়েছে যেটা আমরা ঘটনাস্থল থেকে পেয়েছিলাম। স্যার, এখানে একটা নাম্বার আছে যেটা ঘটনার দিনে ওখানে অ্যাক্টিভ ছিল। আর স্যার, আরও একটা কথা, এই নাম্বারটাই ঘটনার পরের দিন মানে 2 তারিখ সকালে অ্যাক্টিভ ছিল, যেখানে দেওয়ালের পেছনে বেবির লাশ পাওয়া গেছিল। স্যার, এই নাম্বারটা একটা সাফাই কর্মীর, নাম সতীশ। এই সতীশের অ্যাড্রেসটা কি? তালা ভাঙো, এদিকে দেখো। স্যার, দেখুন কি পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখো আর কিছু পাও কিনা। ইয়েস স্যার। এই হলো সেই সাফাই কর্মী, আর খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়েছে। এই সতীশের নাম্বারটাকে সার্ভেলেন্সে নাও আর এর ফোনের লোকেশনটাকে ট্র্যাক করো। আর 2 নভেম্বরের পরে ও কোথায় গেছে, কার সঙ্গে দেখা করেছে, সমস্ত ব্যাপার তদন্ত করো। আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করো। ওকে স্যার। স্যার, সতীশ কাল রাতে আগ্রা থেকে এই নাম্বার দিয়ে একটা কল করেছিল। 1 তারিখ থেকে এখনো পর্যন্ত 29টা কল করেছে ও। আর যে নাম্বারে ও কল করেছিল সেটা জানা গেছে স্যার। শালাকে যে করেই হোক ধরতেই হবে। একটা ছক যখন হাতে পেয়েছি
সবকটা ছক আমরা বের করে নেব। এই চুপচাপ দাঁড়া। ধরো ওকে। চল স্যার, তোলো ওকে গাড়িতে। চল স্যার, স্যার স্যার বল বলিসটা কেন? বল কি হলো? বল বলছি। আরে মারছেন কেন? আরে স্যার হঠাৎ হলোটা কি? ও স্যার এদেরকে থামতে বলুন না স্যার, ও কারণে মেরেই চলেছে। কারণে মারছে? হ্যাঁ। তাহলে পুলিশকে থেকে পালাচ্ছিলি কেন? কে পালিয়েছিল? তুই পুলিশকে থেকে পালাচ্ছিলি না? ইয়ার কি হচ্ছে নাকি? পুলিশগুলো আমার পেছনে দৌড়ে এলো, আমি কি করে বুঝবো কেন তারা করলো? আমিও পালালাম। ধলাই ওকে ভালো করে হয়নি মনে হচ্ছে। এখনো পর্যন্ত হারামিটা মুখ খোলেনি স্যার। আপনি টেনশন নেবেন না, যখন পেছন দিয়ে ডান্ডা ঢোকাবো না তখন মুখটা নিচে থেকে খুলবে। দাঁড়াও। আমি কিন্তু কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি বলছি। তোর বিরুদ্ধে প্রমাণ আছে আমার কাছে, পাকা প্রমাণ, কল রেকর্ডস। তুই যদি মায়ের পেটের ভেতর থেকে ফোন করতিস না তাহলে সেই রেকর্ড আমাদের কাছে থাকতো। আর তুই 1 নভেম্বর থেকে 2 নভেম্বর অব্দি কোথায় কোথায় গিয়েছিলি তার সমস্ত নকশা আছে আমাদের কাছে। আর ওই যে তোকে 29 বার ফোন করেছিল না, তার নাম ঠিকানাও আছে আমাদের কাছে। এবার বল, এবার সত্যি কথা বলে ফেল। মায়ের দিব্যি কেটে বলছি আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না তুই? না। হাবিলদার। ইয়েস স্যার। একটা হাঁড়ি নিয়ে এসো তো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি স্যার। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে এ কি করছেন স্যার? টুকরোগুলো তুলে ঢোকাও ওখানে। আরে তার মানে ঢোকাস ওখানে। এই কি? আরে এই কি হচ্ছে? আমি বলছি স্যার। এক মিনিট বল। বলছি তো ওই পাগলি মেয়েটা, খুব মজা পেয়েছি আমি, খুব মজা করেছি। কিন্তু আমি একা ছিলাম না, আমার সাথে আরো 4 জন ছিল। ডিউটির পর ধাবায় বসেছিলাম, মজা করেছি আমি। মজা করছিস তুই? মজা করেছিলি? আরে মারছেন কেন স্যার? বলে তো দিলাম স্যার। আর বাকি 3 জনের নাম বল। বলছি স্যার। বল। নাম বলছি স্যার, ছাড়ুন তো আগে, তারপর বলছি। বল বলছি। বিজেন্দ্র, সুনীল আর নরেন্দ্র। ছেলেটা বলল দিদা আমাকে একটা খাট দাও। দিদা বলল আমি কিভাবে দেব, আমি তো নিজেই মাটিতে ঘুমাই। ছেলে বড় হয়ে গেছে। কি করছিস? গফর সিং এর মতো থোবড়ানি। আয় সোনা কাছে আয়। অনেকদিন পরে নিয়ে সব খবর ঠিকঠাক তো? তারপর কেমন আছিস বল বল। বস। আচ্ছা শোন ভাই, কি হয়েছে, সব ঠিক আছে তো? আরে মামাটা তো শেষ হয়ে গেছে। এদিকে দেখ ভাই, হ্যাঁ মেয়েটা পাগলি মনে হচ্ছে। কোথায় রে? গুরু, এ তো দেখছি মেঘনা চাইতে ভাই জল। সেদিন কথা মনে আছে তো? আরে ভাই সেদিন গেলাম না ভাই, কতদিন হয়ে গেল একটু মস্তি করা হয় না। ঠিকই বলেছিস। মালটা কিন্তু ভালো না ভাই? ভাই মাল খেয়ে টাল আর চোখের সামনে ডবকা মাল। মাইরি বলছি, মন চাইছে করে দিওর বুড়া হাল। আরে এই মেয়ে, তুই কিছু খাবি নাকি? আরে কুলপি আছে আমাদের কাছে। আরে দিদির কাছে তো আমি তো নিয়ে যাবো, গাড়ি আছে তো আমাদের। আরে তাড়াতাড়ি আয়। চল চল নামা নামা। ঠিক করে দাও, লাফালাফি করছে। তাড়াতাড়ি আয়। আরে চল না। এই চিৎকার করিস না, চুপ কর। এখানে নিয়ে আসা হয়েছে, তাড়াতাড়ি আয়। 3 জন? আরে 3 জনে চলে আয় না তোরা। 2 জন আরো লোক মানে 9 জন। আর তারপর স্যার আমরা ওই সব বন্ধুরা মিলেই আরে তোরা তো দেখছি আমাকে না নিয়ে সব মজা করবি রে। হ্যাঁ, আরে কি দেখছিস কি? আয় একটা কথা সবাই কান খুলে শুনে নে,
একে একে মজা নিবি, বুঝেছিস? আর সবার হয়ে গেলে তারপর আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুরু কর। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, এরপরে কিন্তু ভাই আমি যাবো। কিরে অনেকক্ষণ হয়ে গেছে। আরে কেন বাড়াবাড়ি করছিস? চল ওঠ যা, চল চলে যা। থ্যাংক ইউ। আরে এ তো কথা বলছে দেখছি আবার। কি হয়েছে রে ভাই আবার? আরে মেয়েটা কি পাগল নাকি? আরে দিদি 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 করছে, ও কিন্তু আমাদের বিপদে ফেলে দেবে যদি মুখ খুলে দেয়। আরে মুখ খুলবে তবে তো। দেখ এই পাথর নিয়ে আয়, একটা বড় দেখে পাথর আনবি। আরে তাড়াতাড়ি নিয়ে আয়, একজনও বাঁচবো না। সরে যা। এই ধর পাথরটা নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে ফেল, যা। ভাই তাড়াতাড়ি লাশটাকে ফেলে দাও, দেখো ভোর হয়ে আসছে, যদি আমাদেরকে কেউ দেখে নেয় না আমরা সত্যি খুব বিপদে পড়ে যাবো বলে দিলাম। আমি আসছি। কেন মজা করার সময় মনে ছিল না? হ্যাঁ চুপচাপ গাড়ি নিয়ে চল। কি মেয়েটার মুখ তো আমি তখনই নষ্ট করে দিয়েছিলাম স্যার, যাতে ওকে কেউ চিনতেই না পারে, আর তারপরে নিয়ে গিয়ে ওকে ফেলে দিই। কিন্তু তারপর হঠাৎ মাথায় এলো যে জামা কাপড় দেখলে তো কেউ চিনে ফেলবে, তাই তারপরে জামা কাপড় খুলে নিয়ে দূরে খেতে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিলাম। চল চল ভাই তাড়াতাড়ি কর, নাহলে রাকেশের মতো আমরাও ধরা পড়ে যাবো। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। পালাবি রে? চল 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 চল, চলো যেতে দাও, চলো 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 চলো। এই দাঁড়ো 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 স্যার, বেরো স্যার স্যার আমি কিছু বলছি স্যার, আমরা বলছি স্যার, স্যার আমরা কিছু করিনি স্যার। চল না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কে করেছে? কে মারলো ওকে? আমি মেরেছি স্যার, আমি মেরেছি, আমরা সবাই মেরেছি। আমি মেরেছি স্যার, আমরা সবাই মেরেছি স্যার। ওকে হসপিটালে নিতে হবে। তোলো তোলো গাড়িতে। ওদিকে দেখো স্যার স্যার
চল ভেতরে ঢোক। হ্যাঁ ডিসেম্বর 2012 দিল্লি, নভেম্বর 2014 হরিয়ানা। একটা ঘৃণ্য কাণ্ড ঘটে। মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসে, ক্যান্ডেল মার্চ হয়, আর তারপর সব শান্ত। আজকের খবরের শিরোনাম কিছুদিনের মধ্যেই মানুষ ভুলে যায়, আর তারপর অন্য কোথাও অন্য কোনো শিশু বা মহিলা ধর্ষণের শিকার হয়। কেন হয় এমনটা? আইন মোতাবেক শাস্তিতে মৃত্যুর সংস্থান থাকা সত্ত্বেও এই অপরাধ কেন বন্ধ হচ্ছে না? আমাদের সমাজের পুরুষদের মানসিকতাই কি এর মূল কারণ? আমরা সে যতই বলি না কেন আমাদের সমাজে নারীর পুজো হয়, কিন্তু আসল সত্য এটাই যে আমাদের সমাজে আজও নারীকে শুধু ভোগের বস্তু হিসেবেই দেখা হয়। যে কোনো ঘটনায় সবার আগে তারাই শিকার হয়ে থাকে। মেয়েদের জন্ম নেওয়ার আগেই মৃত্যুবরণ করতে হয়। সেই নিষ্পাপ, সরল আর মানসিকভাবে অসুস্থ মেয়েটির কি দোষ ছিল যে সে একজন ফেরিওয়ালার পিছু নিয়ে নিজের বাড়ি থেকে দূরে চলে গেল? মনুষ্যত্ব তো এটাই বলে যে আমাদের এই ধরনের মানুষকে সাহায্য করা উচিত, তার অসহায়তার কখনোই সুযোগ নেওয়া উচিত নয়। কিন্তু একজন অপরাধী, একটা বিকৃত মস্তিষ্ক এসব ভাবে কোথায়? এই কেসের অপরাধীরা শাস্তি পেয়েছে, কিন্তু আমরাও এই শিক্ষাটাই পেয়েছি যে মহিলাদের উপর ঘটা অত্যাচার আমাদের মানসিকতারই প্রতিফলন। যতক্ষণ না মহিলাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে, ততক্ষণ এই ধরনের অপরাধ হতেই থাকবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।